সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁওর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আবার হিসাব বিজ্ঞান প্রথম পত্র রামিলের একটা ক্লাস নিয়ে আমি হাজির হলাম। আজকে আমরা এর আগের ক্লাসে আমরা কীভাবে রামিল তৈরি করতে হয় সে সম্পর্কে একটা অঙ্ক করেছিলাম। আজকে সৃজনশীল পদ্ধতিতে রামিলের অধ্যায়ের অঙ্ক থাকলে কীভাবে থাকতে পারে সেটা আমি গতদিনই বলেছিলাম যে সেই সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো আমি তোমাদের একটা অঙ্ক এখানে শোনাই, তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক। এটা নাফিসা ট্রেডার্সে 2019 সালে ডিসেম্বর তারিখে ক্ষতিপূরণ উদ্বৃত্ত সময় নিম্নরূপ। এখানে দেওয়া আছে উত্তোলন, কলকাবজা, প্রাপ্য হিসাব, ক্রয় বিক্রয়, বেতন, উপভাড়া, আসবাবপত্র, প্রদেয় হিসাব, মণিহারি, সমাপনী পণ্য, বিজ্ঞাপন, প্রাণী মূলধন, প্রদান ও 10% বিনিয়োগ। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত সমূহ নিয়ে একটি রামিল তৈরি করো। আর গয় বলছে চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো সমন্বিত ক্রয়ের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা প্রথম ক্লাসে বলেছিলাম যে সমন্বিত ক্রয় বার করতে গেলে প্রাণী মজুদ পণ্যের সাথে ক্রয়টাকে যোগ দিতে হবে এবং সমাপনী মজুদ পণ্য বিয়োগ দিতে হবে। এখানে আমরা তৈরি করেছি প্রাণী মজুদ পণ্য 15,000 টাকা, ক্রয় যোগ করেছি এখানে 80,000 টাকা, 95,000 টাকা হলো সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 20,000 টাকা, বাদ দিলে 75,000 টাকা। এটা হলো সমন্বিত ক্রয়। তাই তারপরে এখানে আমরা এখন এই উদ্বৃত্ত একটা রামিল তৈরি করবো। এখানে যে দেখো রামিল এখানে তৈরি করতেছি, এখানে রামিল আমরা এখানে লিখেছি। এই যে উত্তোলন এটা ডেবিট, এটা ব্যয় এক প্রকার কারবারের মালিকানা সত্ত্ব, হ্যাঁ, এটা মানে ঘাটতির দিক বা কমতির দিক, এটা এই জন্য উত্তোলনটা ডেবিট। কলকাবজা এটা সম্পত্তি, এই যে 40,000 টাকা, হ্যাঁ, এটা ডেবিট দিকে আছে। আমরা জানি যে রামিলের ডেবিট দিকে থাকবে সম্পত্তি ব্যয়, হ্যাঁ, সমূহ থাকবে ডেবিট দিকে, আর আয় আর দায়গুলো থাকবে ক্রেডিট দিকে। হ্যাঁ, প্রাপ্য হিসেবে সম্পত্তি ডেবিট দিকে আছে, অন্য ক্রয় যদি ব্যয় মনে করি সেটা ডেবিট দিকে আছে, বিক্রয় একটা আয় এটি ক্রেডিট দিকে আছে, বেতন একটা খরচ এই যে ডেবিট দিকে আছে, উপভাড়া আয় এই ক্রেডিট দিকে। উপভাড়া হলো যখন আবার ভাড়াটিয়া যখন ভাড়া দেয়, যখন আমরা মনে করি কোনো একটা ঘর ভাড়া নিয়েছি, সেই ঘরটার কিছু অংশ আবার আরেকজনকে ভাড়া দিচ্ছি, সেটা উপভাড়া। এটা আয় হয়, এটা 10,000 টাকা ক্রেডিট দিকে। আসবাবপত্র সম্পত্তি এই যে ডেবিট দিকে আছে, প্রদায় হিসেবে একটা দায় এই যে ক্রেডিট দিকে আছে। মণিহারি একটা ব্যয় ডেবিট দিকে আছে, মণিহারি মনে করি যে মজুদ আছে তাহলে সম্পত্তি, সেটাও সেই জন্য ডেবিট দিকে হবে। এটা বিজ্ঞাপন একটা খরচ এই যে ডেবিট দিকে। প্রারম্ভিক মজুদ পণ্য, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য আমি বলেছি এর আগেও যে অঙ্কে প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ একসাথে থাকলে আমরা সমাপনী মজুদ রামিলে দিব না, যদি ক্রয় এবং ক্রয় থাকে শুধু। আমরা এখানে ক্রয়টা শুধু লিখেছি, এই জন্য প্রারম্ভিক মজুদ পণ্যটাকে রামিলে ডেবিট দিকে দিলাম, সমাপনী মজুদ পণ্যটাকে রামিলে দেয়নি। নিয়ম হলো সমাপনী মজুদ নিজে নোট আকারে লিখতে হবে, আমরা লিখবো একটু পরেই। তারপরে এখানে মূলধন এই ক্রেডিট দিকে আছে, প্রদায় নোট এটার দায় এটা ক্রেডিট দিকে আছে, বিনিয়োগ সম্পত্তি ডেবিট দিকে আছে, যোগফল 2,43,400। আমরা এখানে নোট লিখবো একটা, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন হয়েছে কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা, এটা আমরা নিচে নোট দিয়ে লিখে রাখবো এটাকে। এই হলো বিধান। তাহলে আমরা আজকে একটা জানতে পারলাম যে কিভাবে করে কি বলে যে তোমার সৃজনশীল পদ্ধতি, এটা 2 নম্বর। এটা এই সমন্বিত ক্রয় পরিমাণ নির্ণয় করে দেওয়াটা 2 নম্বর। এটাতে পরে 4 নম্বর। আর একটা আছে এখানে চলতি সম্পদ ও চলতি দায়। চলতি সম্পদ ও চলতি দায় কাকে বলে সেটা আমাদের একটু জানতে হবে। চলতি সম্পদ হলো যে সমস্ত সম্পত্তি কারবার শুরু করার পরে সৃষ্টি হয়, বা যে সমস্ত সম্পত্তি নগদ টাকা বা নগদ টাকার মতো, বা যে সমস্ত সম্পত্তি খুব দ্রুত নগদ টাকায় রূপান্তরিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে, সে সমস্ত সম্পত্তিকে আমরা চলতি সম্পত্তি বলি। চলতি সম্পত্তির প্রথম উদাহরণ হলো নগদ তহবিল, হলো 1 নম্বর। তারপরে হলো ব্যাংক জমার উদ্বৃত্ত, তারপরে প্রাপ্য হিসাব, তারপরে হলো প্রাপ্য নোট, সমাপনী মজুদ পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগ, হ্যাঁ, এগুলোকে বলা হয় সাধারণত চলতি সম্পদ। এই সমস্ত সম্পত্তি কারবার চালু হওয়ার পরে, হ্যাঁ, মানুষের সাথে লেনদেন করতে করতে এই সমস্ত সম্পত্তি সৃষ্টি হয়। এই সমস্ত সম্পত্তির উদ্দেশ্য হচ্ছে অল্প দিনের মধ্যে এই সমস্ত সম্পত্তি থেকে আমরা নগদ টাকা রূপান্তরিত হয়, টাকায় রূপান্তরিত হবে। যেমন সমাপনী মজুদ পণ্য আজকে দোকানে পড়ে আছে, কালকে টাকা পেয়ে যাব। মানুষের প্রাপ্য হিসাব মানুষের কাছে যে সমস্ত টাকা বাকিতে পড়ে আছে, সেই সমস্ত টাকা আমরা অনতিবিলম্বে পেয়ে যাব। এই সমস্ত সম্পত্তি চিনবার বুদ্ধি হচ্ছে যে সমস্ত সম্পত্তি অনতিবিলম্বে বা দ্রুত নগদ টাকা রূপান্তরিত হবে, অনতি 1 বছরের মধ্যে
সে সমস্ত সম্পত্তিকে আমরা বলি চলতি সম্পত্তি। আমাদের এই অঙ্কে চলতি সম্পত্তি আছে দুইটা, একটা হলো এই যে দেখো প্রাপ্য হিসাব, আর একটা সমাপনী মজুত পণ্য। এই দুইটা যোগ করলে 40,000 টাকা চলতি সম্পত্তির পরিমাণ। একইভাবে আমরা বলতে পারি চলতি দায় কাকে বলে। চলতি দায় হলো যে একইভাবে আবার কারবার চালু করার পরে দৈনন্দিন লেনদেন সম্পাদন করতে করতে যে সমস্ত দায় সৃষ্টি হয় বা যে সমস্ত দায় আমাদেরকে খুব অনতিবিলম্বে শোধ করতে হবে, সে সমস্ত দায়কে বলা হয় চলতি দায়। যে সমস্ত দায় দ্রুত শোধ করার প্রয়োজন পড়ে, অনধিক 1 বছরের মধ্যে শোধ করতে হয়, সেগুলোকে বলা হয় চলতি দায়। তাহলে চলতি দায় কাকে বলে? চলতি দায় হলো যে সমস্ত দায় আমাদেরকে খুব দ্রুত শোধ করতে হয় বা অনধিক 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়, সেই সমস্ত দায়কে বলা চলতি দায়। এই সমস্ত দায়ের মধ্যে পড়ে বিবিধ পাওনাদার বা আমরা যেটাকে বলি প্রদেয় হিসাব, প্রদেয় নোট, আমরা যেটাকে প্রদেয় বিলও বলতাম এর আগে, ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচাবলী, অগ্রিম প্রাপ্ত আয়, এই সমস্ত বলা হয় সাধারণত চলতি দায়। এই সমস্ত দায়ের ধরনটা হলো যে এই সমস্ত দায় খুব দ্রুত শোধ করে দিতে লাগে। এই ধরনের দায় আমাদের এখানে অঙ্কে দুইটা আছে, একটা হলো প্রদেয় হিসাব আর একটা প্রদেয় নোট। এই দুটো যোগ করলে 35,000 টাকা, এইটা হয় চলতি দায়। এইটুকু আমরা করলে এইটুকুতে পাবো 4 নাম্বার, এটাতে পাবো 4 নাম্বার, খটাতে আর কোটাতে এটাতে পাবো 2 নাম্বার। এই হলো মূলত অঙ্ক। আমাদের এখানে যেমন বললাম চলতি সম্পদ, চলতি দায়, সম্পদগুলো চিনতে শিখতে হবে। কিছু কিছু সম্পত্তি আছে চলতি সম্পদ, কিছু দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ আছে কিছু। স্থায়ী সম্পত্তি হলো যে সমস্ত সম্পত্তি কারবারে আমরা দীর্ঘমেয়াদী বিক্রি ব্যবহারের জন্য ক্রয় করি, যে সমস্ত সম্পত্তি ব্যবহার করে কারবার পরিচালনা করা হয়, কারবারে মুনাফা লাভের উদ্দেশ্যে যে সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়, পুনরায় বিক্রির জন্য যে সমস্ত সম্পত্তি ক্রয় করা হয় না, সে সমস্ত সম্পত্তিকে আমরা বলি স্থায়ী সম্পত্তি। যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকাবজা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এগুলো হলো স্থায়ী সম্পত্তি বলে। স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি আছে। আবার কি বলে যে চলতি দায় যেমন আছে তেমনি আবার দীর্ঘমেয়াদী দায়ও আছে। যে সমস্ত দায় আমরা 5 বছর বা 1 বছরের অধিক সময় বা 10 বছর 20 বছর পরিশোধ করার সুযোগ পাই, সে সমস্ত দায়কে আমরা সাধারণত দীর্ঘমেয়াদী দায় বলি। যে সমস্ত দায় এর আগে কোনো প্রকার দেখা যদি মানে সুদের হার উল্লেখ থাকে, চিনবার বুদ্ধি হচ্ছে যে সমস্ত দায় সে দায়ের আগে একটা ঋণের সুদের হার উল্লেখ থাকে, সে দায় সাধারণত দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। যেমন 10% ব্যাংক ঋণ যদি বলে, বা 5% ঋণপত্র, এই সমস্ত দায় সাধারণত দীর্ঘমেয়াদী দায় হয়। আর অন্যান্য দায়গুলো সাধারণত কি বলে যে চলতি দায়ের মধ্যে পড়ে। আর একটা আছে সম্ভাব্য দায়, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। যে সমস্ত দায় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সৃষ্টি হতে পারে বা নাও হতে পারে, সে সমস্ত দায়কে সাধারণত সম্ভাব্য দায় বলে। যেমন কর্মচারীদের ক্ষতিপূরণের দায়, কর্মচারীরা যদি কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জন্য আমাদের যদি প্রতিশ্রুতি থাকে যে আমরা তাদের ক্ষতিপূরণ করব, তাহলে সেই দায়টা উদ্ভব হলে পরিশোধ করা হবে। এই জন্য দায়কে বলা হয় মূলত সম্ভাব্য দায়। এই দায় সাধারণত মিলিয়ে কোথাও লেখা হয় না, এটাকে আমরা সাধারণত নিচে নোট দিয়ে লিখে থাকি। এই হলো মোটামুটি আমাদের জামিল সম্পর্কে কথাবার্তা। আজকে আমাদের এরকম ধরনের আমরা যতই অঙ্ক করব তত আমাদের বিভিন্ন ধরনের দফা আমাদের বাইরে হবে, যে সমস্ত দফা আমাদের চিনতে শিখতে হবে, জেনে আমাদেরকে অঙ্ক করার ব্যবস্থা করতে হবে। তো তোমরা বাড়িতে কিছু পড়াশোনা করো, যে সমস্ত অঙ্ক বইতে দেওয়া আছে সেগুলা একটু করার চেষ্টা করো। না পারলে আমাকে ফোন দাও, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। আমি তোমাদের সবসময় তোমাদের সাথে আছি, ভার্চুয়ালি, বাস্তবে নয়। হয়তো অল্প দিনের মধ্যে যদি আমাদের করোনা নিয়ন্ত্রণে চলে আসে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তোমাদের সাথে সরাসরি দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।